TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। এবং আপনারা জানেন যে সারা দেশে আসলে কোভিড-19-এর যে অমিক্রন ভ্যারিয়েন্টটি এটি কিন্তু খুব দ্রুত ছড়াচ্ছে এবং প্রতি 2 দিন 3 দিন অন্তর এটি কিন্তু দ্বিগুণ হচ্ছে এবং এটি একটা ব্যাপক তাণ্ডব চালাতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে। বিশেষ করে হোয়াইট হাউসের যেই স্বাস্থ্য বিশেষজ্ঞ টিম রয়েছে তারা সবাইকে সতর্ক করছেন। আমরা জানি এখন হলিডে সিজন চলছে, সামনে ক্রিসমাস, তারপরে 31st রয়েছে, নতুন বছর, সব কিছু মিলিয়ে যদিও একটা উৎসবমুখর পরিবেশ চলছে, কিন্তু যাতে করে মানুষ বেশি করে সংক্রমিত না হয় সেই পরামর্শ কিন্তু থাকছে। এরকম একটি অবস্থায় আমরা আজকে আলোচনা করব, কিন্তু নিঃসন্দেহে অমিক্রন বা কোভিড-19 নিয়ে নয়। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছেন আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি। আজকে আমাদের বিষয় ইমিগ্রেশন। আরও সুনির্দিষ্ট করে যদি বলি সেটি হচ্ছে যে কন্ডিশনাল গ্রিন কার্ড কিংবা স্পাউস হলে পরে যে কন্ডিশনাল গ্রিন কার্ডটি পাওয়া যায় সেটির আপডেট থাকবে। সেই সঙ্গে আমাদের থাকবে যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যাক্ট এর আওতায় কীভাবে করে সেলফ পিটিশন করা যায় সেই বিষয়টির পরামর্শ আপনাদেরকে দেওয়া হবে। সেই সঙ্গে আপনারা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন তো করতেই পারবেন। এবং আমার সঙ্গে আজকে অতিথি থাকবেন অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যেটি জানতে চাই যে ইমিগ্রেশন সংক্রান্ত আজকে নতুন কোনো রকম কোনো আপডেট আছে কিনা? ধন্যবাদ আমাকে ডাকার জন্য। না, আমার কাছে নতুন কোনো আপডেট ওভাবে নেই, কিন্তু যদি এইসব ধরনের পলিসি লেভেলে কথা বলতেই হয়, আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে, কারণ আজকেই এই ধরনের একটা বিষয় নিয়ে আমি এটার সম্মুখীন হয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের কমিউনিটিতে শুধু না, সমস্ত বিভিন্ন কমিউনিটিতেই একটা বড় একটা অংশ আছেন যারা, যেমন বাবা মা চলে আসছেন, ভাই বোন অ্যাপ্লাই করেছিল বা অন্যরা অ্যাপ্লাই করেছিল, চলে আসছেন, খুব ছোট ছোট যারা বাচ্চা ছিল তারা সাথে আসছে, কিন্তু তাদের একটা কিছু ছেলে মেয়ে তারা আসতে পারে নাই এবং তাদের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, তারাও ওটার মধ্যে ছিল, কিন্তু ইমিগ্রেশনের বিভিন্ন ব্যবস্থার কারণে লেন্দি যে ডিলে, যে দীর্ঘসূত্রিতার জন্য কিছু কিছু বাচ্চারা রয়ে গেছে দেশে এবং তারা একটু বড় এবং তারা খুব ছোট হলেও এক ধরনের সমস্যা আছে, সব বয়সেরই বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা সমস্যা আছে। বাবা মা চলে আসতে হয়েছে এবং তাদেরকে এখানে থাকতে হচ্ছে, নাহলে গ্রিন কার্ড নষ্ট হয়ে যাবে বা না আসলে সময় মতো গ্রিন কার্ড হবে না, অথচ তাদেরকে রেখে আসতে হয়েছে এবং ওটা রাখতে গিয়ে তাদের বাড়িঘর ওই অবস্থাতে রেখে আসতে হয়েছে। তো এই যে একটা বড় গ্রুপ এবং এই যে ওদেরকে রেখে আসলো, তাদেরকে একা রেখে আসলো, এটা একটা বড় সমস্যা সৃষ্টি করলো। আপনি আসলে বলছেন যারা ওভার 21 চিলড্রেন দেশে রেখে এসেছেন তাদের কথা বলছেন? জি, এবং আমার বক্তব্যটা হচ্ছে যে টিবিএন একটা সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে, কিন্তু বাই নাও অতি অল্প সময়ে আপনারা একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছেন। এটার শুধুমাত্র খবর আপনারা প্রচার করেন না, এটার মাধ্যমে আপনার যে সরকারের বিভিন্ন পলিসিকে আপনারা প্রভাবিত করতে পারেন। এই যে বিষয়টি, এটা নিয়ে বিতর্ক আছে, এটা আপনার শুধু বলে ফেললেই হবে না, আইন নাই তাই আসতে পারতেছে না, কিছু করার নাই। এইটার জন্য অনেক পারিবারিক, সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এই একটা বড় গ্রুপ না আসাতে এটার জন্য অনেক ধরনের সমস্যা হচ্ছে। সুতরাং এবং লিগ্যালি এটা যখন বিভিন্ন জায়গায় লিটিগেটেড হয়েছে,
কোনো এক সার্কিট বলেছে এটা আসতে পারে, কোনো এক সার্কিট বলছে না, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখানে না হয়ে গেছে। এইটা আমার কাছে মনে হয়েছে লিগ্যাল ডিসিশনের থেকে এটা মোর পলিসি লেভেল ডিসিশন হয়েছে, যাতে করে একটা রেস্ট্রিকশনিস্ট যে অ্যাটিটিউড থেকে যে বেশি মানুষ তাহলে চলে আসবে, ওদেরকে বন্ধ করার জন্য একটা বড় গ্রুপ, এই যে গ্রুপটা বললাম, তাদেরকে আসতে দিচ্ছে না। কিন্তু এটার জন্য পারিবারিকভাবে বিভিন্ন সমস্যা হচ্ছে। এই গ্রুপটাকে যদি তাদের অরিজিনাল প্রায়োরিটি ডেটটা দিয়ে তারা এখানে আসার পরে যখন এটা ফাইল করেন, মানে গ্রিন কার্ড হোল্ডার বাবা মা ইচ্ছে করলে আনম্যারিড ওভার 21 তাদের জন্য ফাইল করতে পারে। ওটা ফাইল করে যদি তাদের ওই অরিজিনাল প্রায়োরিটি ডেটটা নিয়ে আসা যেত, কোনো সার্কিট কিন্তু বলতেছে ওরা কোন ভিত্তিতে বললো, নিশ্চয়ই লয়ে সামহাও আর্গুয়েবলি এটা সম্ভব। তো ওটা যখন ওটা না হয়ে গেল, তখন এটা যেই গভর্নমেন্টেই ছিল, মানে ওটা বলতে চাই না, তাদেরকে মনে করা হয় যে তারা প্রো ইমিগ্রেন্ট, কিন্তু কোথায় কি, তারা ইচ্ছা করলে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমেই এটাকে চেঞ্জ করতে পারতো, তারা করে নাই। তো এই যে বিভিন্ন জিনিসগুলো, এগুলো যদি আপনারা একটু লবিং করেন, তাহলে হয়তো একটা বড় একটা অংশের একটা অনেক উপকার হয়। মিজানুর রহমান, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা সবসময় বলি, আপনি আমাদের স্লোগানও দেখবেন TBN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। আমরা কিন্তু আমাদের দেশে যারা বাংলাদেশি আমেরিকান রয়েছেন, তাদের যে সমস্যাগুলো রয়েছে আমরা কিন্তু তুলে ধরি, এবং আমরা কিন্তু একটা বলতে পারেন এই দেশের যারা আইন প্রণেতা রয়েছে তাদের সঙ্গে আমাদের কমিউনিটির একটা শক্ত ব্রিজিং করছি। আমরা কিন্তু এটি অব্যাহত রেখেছি, এবং আমরা TBN 24 খুব ভালো করে বুঝতে পারি যে আমাদের যেহেতু মাত্র জনপ্রতিনিধি আমাদের নির্বাচিত হয়েছেন কাউন্সিল মেম্বার, এবং আমাদের সেই অর্থে কিন্তু ব্রিজিংটা নাই, আমরা অনেকখানি বিচ্ছিন্ন কমিউনিটি। এই যে আমরা একটা সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছি, এই সেতুবন্ধনে কিন্তু আমরা সবসময় আমাদের কমিউনিটির যেই সুবিধা অসুবিধার দিকগুলো রয়েছে, যেই জায়গাগুলোতে আমরা বাহাইন্ডে রয়েছি, এগুলো কিন্তু সবসময় আমরা সেনেটর, কংগ্রেসম্যান, এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি একেবারেই লোকাল পর্যায়ে রয়েছেন, প্রত্যেকের কাছে কিন্তু আমরা TBN 24 প্রতিনিয়ত তুলে ধরি। এবং আমরা সামনে মানে ভবিষ্যতে চেষ্টা করছি যে, আপনারা জানেন আমাদের আরেকটি প্রোগ্রাম রয়েছে দ্য ভিউজ, সন্ধ্যা 7টায় হয়, সেখানে আমরা পরিকল্পনা করছি আমরা প্রতিদিনই চেষ্টা করব আমাদের যারা লোকাল প্রতিনিধি রয়েছেন, ধরেন কংগ্রেসম্যান কিংবা আমাদের কাউন্সিল মেম্বার, তাদেরকে আমরা নিয়ে আসবো, এবং আমাদের যারা দর্শক রয়েছেন তারা সরাসরি তাদেরকে প্রশ্ন করতে পারবেন, তারা সরাসরি তাদের ইস্যুগুলো, তাদের প্রবলেমগুলো তুলে ধরতে পারবে। ফলে হবে কি, তাদের নোটিশে আসবেন, তারা নিশ্চয়ই সেটির ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপ নেবেন, কারণ দিন শেষে আমরাই কিন্তু তাদের শক্তি, আমরাই কিন্তু ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানাই, তারা আইন প্রণয়ন করেন। এবং আপনি যেই বিষয়টি তুলে ধরেছেন সেটি কিন্তু আসলেই সত্যি যে অনেক ফ্যামিলি সেপারেটেড হয়ে গেছে, কারণ ওভার 21 চিলড্রেনদের জন্য যেই আইন কানুনগুলো আপনি বলছেন যে লিগাল ব্যাখ্যাগুলো ডিফারেন্ট, সেটি কেন হয়? আপনি এই দেশে একজন সিনিয়র অ্যাটর্নি, দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনি যদি একটু ব্যাখ্যা করতেন যে লিগাল পার্সপেক্টিভ তো একই রকম হওয়ার কথা, কেন ভিন্ন ভিন্ন হচ্ছে? মীর মেজান জি, আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন? এটা বিভিন্ন সার্কিটে তাদের বিভিন্ন ব্যাখ্যা অনুযায়ী ডিফারেন্ট হতেই পারে, এবং সেই জন্যই সেটা সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং সেখান থেকে জিনিসটা না হয়ে গিয়েছে। আমার শুধু কথা হচ্ছে, এই জিনিসটা না হয়ে গেলেও সুপ্রিম কোর্টে যদি আইন প্রণেতারা চাইতেন, কি ইভেন ইমিগ্রেশনের জন্য অ্যাটর্নি জেনারেলই যথেষ্ট ছিল, যদি এটা তাদের যেই স্ট্যাটিউটটা, ওইটার ব্যাখ্যাটা যখন এটা ওই CFR-এ আসে, মানে রেগুলেশনে যখন আসে, তখন তারা ইচ্ছা করলে এইটাকে চেঞ্জ করে যে ওই যে অরিজিনাল প্রায়োরিটি ডেটটা দিবে, তার ফলে লক্ষ লক্ষ লোক যারা 21-এর উপরে মানে হওয়ার কারণে না, একটা ক্যালকুলেশন আছে, কিছু কিছু মানুষ 21-এর উপরেও আসতে পারে, কিন্তু কিছু কিছু আবার পারছে না। কিন্তু এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যারা এখানে আসলে তাদের এই যে আপনি যেটা বললেন যে সেপারেশনটা, ফ্যামিলি সেপারেশনটা হয়েছিল, এটা থেকে একটা মুক্তি পেতে পারতো, তারা এখানে এসে পড়াশোনা করতে পারতো, এবং তখন তারা
আরেকটা জিনিস সুবিধা হতো, এটার কারণে তারা দেশে যে সয় সম্পত্তি আছে সব কিছু র্যাপ আপ করে যেখানে চলে আসা পুরাটা ওটাও পারছে না, তখন এটার জন্য আমেরিকা বেনিফিটেড হতো। রাইট, এই হলো কথা। রাইট। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে যারা আইন প্রণেতা রয়েছেন, আপনারা যারা অ্যাটর্নি রয়েছেন, আপনাদেরও বিভিন্ন রকম লবিস্ট গ্রুপ রয়েছেন, নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন। আমি এবার জানতে চাই যে কন্ডিশনাল গ্রিন কার্ডের ক্ষেত্রে কি কি নিয়ম কানুনগুলো রয়েছে? ঠিক আছে, একটা ব্যাপার হচ্ছে যে বিয়ে ভিত্তিক অনেক প্রতারণা এই দেশে হয়েছে গ্রিন কার্ড করতে গিয়ে। হ্যাঁ, তো সেটা থামানোর জন্য একটা ব্যবস্থা আছে। যদি বিয়ে ভিত্তিক গ্রিন কার্ড হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? যদি বিয়ের 2 বছরের কম সময়ের মধ্যে আপনি গ্রিন কার্ডটা পেয়ে যান, তাহলে আপনি গ্রিন কার্ডটা আপনি কন্ডিশনাল পান, ওটা দিয়ে আপনি সব কিছুই করতে পারছেন। শুধুমাত্র যেটা হয় যে গ্রিন কার্ড পাওয়ার 1 বছর 9 মাস পরে আর 2 বছর শেষ হয়ে যাওয়ার আগে আপনার জয়েন্টলি একটা অ্যাপ্লিকেশন করতে হয়, করে এই কন্ডিশনটা রিমুভ করতে হয়। আমার বক্তব্য এটা অনেকেই জানেন গেল, এবং সাধারণত দেখা যায় যদি সিটিজেনের সাথে বিয়ে হয় তাহলে এইটার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ এটার কোনো ওয়েটিং পিরিয়ড নাই কম্পেয়ার টু যদি ওই যিনি পিটিশনিং স্পাউস উনি যদি গ্রিন কার্ড হোল্ডার থাকেন তাহলে অনেক ক্ষেত্রে এটা সময়টা বেশি লাগে। তো সেখানে একটা জিনিস হয়। আবার যদি ওই বিয়েটা যদি কারোর সাথে হয় যিনি মানে দেশের বাইরে আছেন, তখন এই মানে অবস্থাটা হতে পারে। এখন কথাটা হচ্ছে যে আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি যে এই জিনিসটা ধরেন অনেকেই জানে গেল, কিন্তু এটার এক্সেপশন আছে। মানে জয়েন্ট যেই অ্যাপ্লিকেশন করতে হয় সেটা অনেক সময় সম্ভব হয় না। যেমন জিনিস ওই পিটিশনিং স্পাউস উনি ধরেন মারা গেছেন, মানে গড ফরবিড, হ্যাঁ, তখন ওটা মানে এক্সেপশন আছে যে ওই ডেথ সার্টিফিকেট দেখে আপনার ওয়েভার পাওয়া যায় জয়েন্ট অ্যাপ্লিকেশনের হাত থেকে। এছাড়াও বিভিন্ন রকমের এক্সেপশন আছে। যেমন তাদের মধ্যে বিয়ে হয়েছিল, দেখাতে হবে যে আন্ডার গুড ফেইথ সব কিছুই ঠিক ছিল, কিন্তু কোনো কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে এবং ডিভোর্সটা শেষ হতে হবে। মানে ইভেন জাজ সাইন করলেও এখানে ডিভোর্স হয় না, কাউন্টি ক্লার্ক যখন ফাইল করে তখন ওইটাকে ডিভোর্স ধরা হয়। ওর পরে ওটা নিয়ে মানে আবেদনটা করা, মানে ওয়েভারটা। এছাড়াও আরও আছে, যেমন যদি তার উপর অত্যাচার করা হয়, মানে যিনি নতুন আসলেন গ্রিন কার্ড নিয়ে, তখন ওটার ভিত্তিতে অ্যাবিউজের ভিত্তিতে আপনার এক্সেপশন আছে, হ্যাঁ, একা ফাইল করার ব্যাপারে। মানে সেটা হচ্ছে সেলফ পিটিশনের কথা বলছেন? না না না, ওকে, এখানেই ওকে। আরেকটা কন্ডিশনাল গ্রিন কার্ডের জি, ক্ষেত্রে আবার একটা এক্সেপশন আছে। মানে আমি বলছি যে এটা হচ্ছে এক্সেপশন ফর ওই যে জয়েন্ট যে করতে হবে, কারণ উনি যদি অত্যাচারই করে আর জিনিসটা কি হয়, আনলো তারা ভাবে উনি তাদের সম্পত্তি, আমরা তোমাকে নিয়ে এসেছি আমাদের কথা মতো চলিবে, না হলে তোমাকে দেশে পাঠাইয়া দেওয়া হবে, এই জাতীয় একটা ব্যাপার স্যাপার। মানে এবং সেই মানে এ ধরনের বহু অত্যাচারের কাহিনী আছে। হ্যাঁ, এবং এটা শুধু মহিলারা অত্যাচারিত এমন কোনো কথা নাই, পুরুষরাও হচ্ছে, এটার সাথে পাওয়ার ব্যাপারটা জড়িত। হ্যাঁ, তো যাই হোক, তো এখন তখন যখন তারা এরকম অত্যাচার করবে তখন তারা ওই সাইন করবে না, ওইভাবেই রেখে দিবে। তারা চাবে যে সে ইলিগাল হয়ে যাক বা তাকে নাকি তারা পাঠাইয়া দিতে পারে, এরকম কথাবার্তা শোনা যায়। তো ওইটা যাতে না করতে হয় তখন এই ধরনের বিভিন্ন এক্সেপশন থাকলে, এক্সট্রিম হার্ডশিপ বা বিভিন্ন থাকলে ওটা দিয়ে তারা একাই অ্যাপ্লাই করে কন্ডিশনটা রিমুভ করতে পারে। আরেকটা জিনিস যেটা আপনি যেটা বললেন যে সেলফ পিটিশনের ব্যাপারটা কি, এটা একটু আরেকটা জিনিস। সেটা হচ্ছে কেউ যদি এখানে কাউকে বিয়ে করেন যিনি সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার এবং আমেরিকান গভর্নমেন্টের, এবং এখানে এই প্রেসিডেন্ট বাইডেন যখন ওই সিনেটর ছিলেন ওনার একটা বিশেষ অবদান আছে এই এটাকে বলে ভায়োলেন্স এগেনস্ট উইমেন্স অ্যাক্ট করার ব্যাপারে, সেটার আন্ডারে এটা হচ্ছে। সেটা হচ্ছে যদি সিটিজেনশিপ বা গ্রিন কার্ডটাকে কেউ অস্ত্র হিসেবে ব্যবহার করে, পাওয়ার হিসাবে ইউজ করে আরেকজনের উপর ওই স্পাউসের উপর অত্যাচার করে, ওনার গ্রিন কার্ড হয় নাই, ডাজন্ট ম্যাটার, তাহলে আমেরিকান গভর্নমেন্ট ওনাকে প্রোটেক্ট করতে চাচ্ছে। এবং তখন উনি পিটিশন করুক বা না করুক, এবং উনি যদি মানে বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে তারা সেলফ পিটিশন করতে পারে ওই অ্যাবিউজের ভিত্তিতে। ওটা করে উনি ওটার ভিত্তিতে গ্রিন কার্ড। এখানে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই অ্যাবিউজ বেস সেলফ পিটিশনের যে ব্যাপারটা,
নর্মালি এখানে বসে যদি আপনার গ্রিন কার্ড করতে হয় নর্মালি আপনার এখানে লিগ্যাল এন্ট্রি থাকতে হবে। B2 ভিসা এসছেন, F1 ভিসা এসছেন, কোনো না কোনো মানে লিগ্যাল এন্ট্রি থাকতে হবে বা পেরোলড ইন হতে হবে, মানে সাম সর্ট অফ লফুল একটা ব্যাপার থাকতে হবে। যদি আপনি সেলফ পিটিশনের ভিত্তিতে গ্রিন কার্ড করার বিষয়ে আসে, তখন যদি আপনি উইদাউট ইন্সপেকশন এই দেশে এন্ট্রি করে থাকেন, তাহলেও এটা আপনি এই সুযোগটা নিতে পারেন। যদিও এটা নিয়ে অনেক সমালোচনা আছে, যেটাকে অনেক ইমিগ্রেশন অফিসার এটাকে গোল্ড টিকেট মনে করেন, যে একটা রব তুলে দেওয়া হোক, ওটা দিয়ে মানে যেহেতু ওইখানে ইন্সপেক্টর নাই, তখন এটা দিয়ে গ্রিন কার্ড করা যায় কিনা, এই ধরনের একটা ব্যাপার নিয়ে অনেক সময় চিন্তা করা। কিন্তু কথাটা হচ্ছে যে গভর্নমেন্টের পলিসি আছে, কেউ যদি অত্যাচারিত হন, এবং সেটা পুরুষ মানুষও হতে পারে, আমি কিন্তু দুজনের জন্যই করি, এই মাসেই আমি অন্তত দুইজনের জন্য অ্যাপ্রুভাল পেয়েছি, একজন পুরুষ একজন মহিলা। হ্যাঁ, তো যদি কোনো মানুষ তিনি পুরুষই হন কি নারী হন, যদি অত্যাচারিত হন এবং মানে ওই যে বিবাহিত হচ্ছে, যে গ্রিন কার্ড এবং গ্রিন কার্ড হোল্ডার হলেও হবে, শুধু সিটিজেন না। শুধুমাত্র আনডকুমেন্টেড হতে পারবে না, তাই তো? বা না ওইটাই বললাম, আনডকুমেন্টেড হলেও অসুবিধা নেই। ওকে, তাই সে সেলফ পিটিশনটা করতে পারবে? জি পারবে, ওকে, যদি বিবাহিত থাকে। হ্যাঁ, এবং এমনকি ধরেন ডিভোর্স হয়ে গেছে 2 বছর পর্যন্ত, আমি আবারও বলছি, ধরেন এই অ্যাবিউজের ভিত্তিতে শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে গেছে, তারপরও করতে পারবে 2 বছর পর্যন্ত। ওকে, 2 বছরের পরে এটি আর সম্ভব নয়। আবার কিন্তু এখানে একটুই আছে, ধরেন এই অ্যাবিউজ পিটিশন করছেন, অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখন গ্রিন কার্ডটা হয় না, এর মধ্যে আপনি একটা রেগুলার বিয়ে করে ফেললেন, তাহলে আবার ওই পিটিশনটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি। একটি বিষয় অনেকেই আমাকে নোটিস করছেন, এখনও দেখলাম যে শাহাদাত হোসেন খান তিনি প্রশ্নটি করেছেন যে, এবং অনেকেই টেলিফোন করে আমাদের কাছে বিভিন্ন সময় জানতে চাচ্ছেন যে 25শে ডিসেম্বর তিনি বলেছেন 25শে ডিসেম্বর, বাট একটি আইন হচ্ছে যারা অনেক বছর অপেক্ষা করে ইমিগ্রান্ট ভিসার আবেদন অপেক্ষা করছেন, তারা একটি নির্দিষ্ট চার্জ দিয়ে সময় কমিয়ে ভিসা নিতে পারবে। এই আইন কি পাস হবে? আপনার কোনো জানা আছে এই বিষয়ে? মানে পাস হয়েছে কিনা, দ্য আনসার ইজ নো। পাস হতে পারে কিনা, যে কোনো কিছুই হতে পারে। আমি সাধারণত মানুষকে মানে ফলস আশা দিতে চাই না। ইমিগ্রেশন এখানে একেবারে লাস্ট থিং তাদের প্রায়োরিটিতে, অন্তত আমি বর্তমানে সেরকমই দেখতে পাচ্ছি। তারা বলে যে অনেক কিছু করবে এবং এর জন্য কমিটি আছে, বিভিন্ন প্রপোজাল রেডি আছে, কিন্তু একটা 2 হাউসে প্রথমে পাস করতে হয়, তারপর প্রেসিডেন্ট সাইন করতে হয়, ওর কিছুই আমি চোখে দেখছি না। রাইট, অ্যাকচুয়ালি যেটি হয়েছে, আমরা জানি প্রেসিডেন্ট বাইডেন বিল্ড ব্যাক বেটার নামে একটি সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার বিল করছিলেন, হাউসে এটি পাস হয়েছে, কিন্তু সেনেটে আপনারা জানেন যে সেনেটে 50-50 সদস্য রয়েছে, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, এবং একজন ডেমোক্র্যাট সেনেটর তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি এই বিলে স্বাক্ষর করবেন না। ফলে বলা যেতে পারে যে এটি একরকম ভেস্তে গেছে। যদিও আজকে প্রেসিডেন্ট বাইডেন তিনি বলেছেন তিনি এখনও আশাবাদী এই বিলটি পাস হওয়ার পক্ষে। এখন এই বিলের মধ্যে একটি অংশ রয়েছে যেখানে 1992 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 650,000 ভিসা আনইউজড রয়েছে। সেই ভিসাগুলো দেওয়ার পক্ষে এই বিলে একটা চ্যাপ্টার রয়েছে, একটা ক্লজ রয়েছে, এবং সেই ভিসা কাদেরকে দেওয়া হবে সেক্ষেত্রে বলা হয়েছিল যে যারা আবেদন করে রেখেছেন তাদের এটিকে প্রায়োরিটিতে আনা হবে, এবং তারা যদি একটি নির্দিষ্ট চার্জ দেয়। এটি আমি জানি না আপনারা, আমি খুব স্পষ্ট করে বলেছি এটি এখনও পাস হয়নি। এটি পাস হওয়ার চান্স এখন আর কিছুই বলা যাচ্ছে না, কারণ একজনও ডেমোক্র্যাট যদি এর বিপক্ষে থাকে এটি পাস হবে না। সবাইকেই ঐক্যবদ্ধ থাকতে হবে, কিন্তু একজন সেনেটর জানিয়ে দিয়েছেন যে তিনি এটির পক্ষে নেই। এই হচ্ছে অবস্থা। ফলে এর বাইরে অ্যাটর্নি মিজান, আপনার জানা আছে কিনা এর বাইরে বিভিন্ন সময় ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আমরা বিভিন্ন সময় দেখি যে এক্সট্রা চার্জ দিয়ে প্রিমিয়াম প্রসেস যেটিকে বলে এটি করা যায়। সো এটি কি এই সব ক্ষেত্রে করা যায় কিনা, যে ধরেন প্রায়োরিটি ডেট পিছনে রয়েছে, প্রিমিয়াম দিয়ে সামনে এগিয়ে নিয়ে আসে, এরকম কোনো অপশন? না, ওটা ওই প্রসেসিং টাইমের জন্য, যদি আদারওয়াইজ ইট ইজ রেডি ফর প্রসেসিং, তখন এটার ব্যাপারটা প্রিমিয়াম প্রসেসিং ব্যাপারটা শুধুমাত্র ওটার ক্ষেত্রে, যে যেমন H1 করবে সেটা L1 করবে, এই ধরনের বিভিন্ন
মানে সবগুলোতে না, ইভেন I-140-তে আছে কোনো কোনো ক্ষেত্রে। তো এই ধরনের কিছু ব্যাপারে যেটা হয়তো 6 মাস লাগতো বা ইভেন আরও বেশি লাগে, হ্যাঁ, সেটা হয়তো 2 সপ্তাহ করে নিয়ে আসবে, সেটা একটা জিনিস। কিন্তু আপনি যে এই ধরনের কথাবার্তা মানুষের মধ্যে যদি এটা আসে, সেটা কি আসছে সে ব্যাপারে আই কুড গো অন এন্ড অন ফর 1 hour। আমি আইল টেল ইউ রাইট নাও, 1994-এ একটা আইন আসলো, বিকজ নর্মালি বহু আগে আপনার এই দেশে বসে আপনি গ্রিন কার্ড হতো না, আপনাকে বাইরে থেকে করে আসতে গেল। তারপর শুরু হলো, এটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আপনি যদি লিগালি এই দেশে এসে থাকেন, তখন আপনি এখানে বসে অ্যাট দ্য টাইম অফ ফাইলিং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু মেনটেন অ্যান লফুল নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস। এছাড়াও কিছু এক্সেপশন ছিল, যেমন যদি আপনি স্পাউস বা প্যারেন্টস অর চিলড্রেন আন্ডার 21 মানে সিটিজেনের এটা হয়, তাহলে তারা এক্সেপশন, যদিও তারা যদি লিগালি এসে থাকে তারপরে তারা আউট অফ স্ট্যাটাস হয়ে গেছে, তারা এই সুযোগটা পেত। এছাড়া যেটা হলো 1994-এ, এটাকে বলে 245I অফ সেকশন INA আর কি, হ্যাঁ, একটা এক্সেপশন বের করলো যে 1994-এর অক্টোবরের 1 তারিখে আসলো, যেটা 1997-এর সেপ্টেম্বরের 30 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা, যেটা বেশ লবিং টবিং করে 98-এর জানুয়ারির 14 তারিখ পর্যন্ত নিয়ে গেল। সেটা হচ্ছে আপনি যদি আদারওয়াইজ মানে ধরেন আপনি এলিজিবল, লেবার সার্টিফিকেশন হয়েছে, I-140 হয়েছে, ইমিগ্রেন্ট পিটিশন ফাইল করা হয়েছে, এ ধরনের ভাবে আপনি রেডি টু গেট গ্রিন কার্ড, কিন্তু আপনি লিগালি এখন এখানে লিগাল মানে এখন ওভারস্টে হয়ে গেছে, কি লিগালি আসেন নাই, বর্ডার দিয়ে ক্রস করে এসছেন, তারা প্রথমে ছিল এটা 650, পরে 1000 হলো, পরে আরও বাড়ানো হলো, মানে একটা ফাইন দিয়ে তখন আপনি এখানে বসেই গ্রিন কার্ডটা করতে পারতেন, মানে দেশে না গিয়ে। কারণ দেশে গেলে 1996-এর পরে যেই 97-এ গিয়ে ইফেক্টিভ যেই রুলটা হলো, যদি আপনি এখানে 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম এখানে যদি ইলিগাল থাকেন এবং বাইরে যান, তাহলে আপনি 3 বছরের জন্য এখানে আসতে পারবেন না। আর যদি 1 বছরের বেশি এখানে ইলিগাল থাকেন, বাইরে গেলে আপনি 10 বছর আসতে পারবেন না। ওই ব্যাপারটা তখন এটা সলভ হয়, তখন ওইটা করা হয়েছিল। এটা শেষ হয়ে গেল জানুয়ারি, ওই যে বললাম 98-এ। আবার হঠাৎ করে আসলো ডিসেম্বর 21 ইয়ার 2000-এ, যেটা শেষ হয়ে গেল ইয়ার 2001 এপ্রিল 30-তে। তারপরে আবার একটা রেডি ছিল, কিন্তু ওই 9/11-এর কারণে এটা আবার চাপা পড়ে গেল। এই বিল কিন্তু আছে, এই যে আজকে বললেন যে এই ধরনের কথাবার্তা শোনা যায়, এই ধরনের বিল রেডি আছে, কিন্তু কথা হচ্ছে এটার জন্য যে পলিটিক্যাল ঐক্যমত, ওই অবস্থাটা নাই। এরকমের বিল আছে, কিন্তু কথা হচ্ছে আমরা জানলো, আমি এগুলো নিয়ে কথা বলতে, মানুষ শুধু শুধু একটা ফলস আশা নেয়। আমরা আবার আমাদের অবস্থানটা খুব স্পষ্ট, আমরা মানুষকে আপডেট করতে থাকি, এবং হয় কি, তথ্য যেহেতু শক্তি, সুতরাং যখন মানুষের কাছে বিলগুলো সম্পর্কে জানা হয়ে যায়, কোনো না কোনো প্রতিনিধি তো বিলগুলো হাউসে তোলেন, সেনেটে তোলেন, এবং কারা সেই বিলের পক্ষে থাকেন, কারা বিপক্ষে থাকেন, এগুলো কিন্তু মানুষকে জানতে হবে। কারণ ভোট দেওয়ার সময় তাকে মনে রাখতে হবে যে তিনি কাকে ভোট দিচ্ছেন, যাকে ভোট দিচ্ছেন তিনি কি তার কথা বলছেন কিনা। ফলে প্রতি মুহূর্তে কিন্তু আমাদের এই আপডেট থাকাটা অত্যন্ত জরুরি, এবং আমরা TBN 24 সেই কাজটি কিন্তু সব সময় করার চেষ্টা করি। আপনাদের প্রত্যেকটি বিষয়ের কিন্তু আমরা আপডেট জানাতে থাকি। যেমন সিটিজেনশিপ অ্যাক্ট 2021, এটি সবার মধ্যে অনেক আশা জাগিয়েছে। এমনকি প্রেসিডেন্ট বাইডেন তিনি ইলেকশনের আগে ঘোষণা করেছেন যে 11 মিলিয়ন যেই আনডকুমেন্টেড মানুষ রয়েছেন, তাদের তিনি বৈধতার একটি পাথওয়ে খুঁজে বের করবেন। তিনি গত 1 বছর, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, জানুয়ারির 20 তারিখে 1 বছর পূর্ণ হবে, তিনি এখন পর্যন্ত কিছু করতে পারেননি, এবং আদৌ পারবেন কি না সন্দেহ কিন্তু রয়েছে। এবং এটি কিন্তু আপনাদের জানতে হবে, কেন তিনি পারছেন না, কেন আগাচ্ছে না, কে আটকে দিচ্ছে, কোথায় আটকে দিচ্ছে। কারণ এগুলো ইমিগ্রেশন আমাদের জীবনের সঙ্গে অত্যন্ত সম্পর্কিত, কারণ আমরা ইমিগ্রান্ট কমিউনিটি। আমি মানুষদের প্রশ্নে চলে যেতে চাই। দর্শক অনেকে প্রশ্ন করছেন, অনেকে F4 ক্যাটাগরির আপডেট জানতে চান, কারণ আমরা জানি এটি খুব স্লো প্রক্রিয়া এগোচ্ছে। এবং ভিভিদ হক তিনি F4 ক্যাটাগরি নিয়ে একটি প্রশ্ন করেছেন, তার প্রায়োরিটি ডেট F4 2009 সালের তার প্রায়োরিটি, কিন্তু এখনও কেস ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটার পাননি, কবে পেতে পারেন?
এখন 2007-এ যারা বা 6-এ যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কেসগুলা মানে হয় প্রথম দিকে যে এই জন্যই 6 আর 7 বললাম, ওই রকম একটা সময়ের কেসগুলার উপরে কাজ চলছে। ওনারটা যেহেতু 9-এ, ওটা অত্যন্ত সুখবর যে খুব বেশি দিন হয়তো নাই, কিন্তু অনেক সময় এগুলো উঠানামা করে। হ্যাঁ, তো F4 তো ফ্যামিলি ভিসা, রাইট? এটা হচ্ছে F4টা হচ্ছে ভাই বোনের যে সিবলিংস যে পিটিশনটা, ওই তাদের ব্যাপার। যদি পিটিশন করবেন ওনার সিটিজেন হতে হবে, উনি তার ভাই অথবা বোনের জন্য আবেদন করবেন। এখন আমরা এই জানি যে কোভিড-19-এর কারণে পুরো ইমিগ্রেশন প্রসেস অনেক স্লো হয়ে গেছে, এবং আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাটর্নি বলেছেন যে এখন প্রায়োরিটি দিয়ে বিবেচনা করা হচ্ছে ধরেন স্পাউস, প্যারেন্টস এবং আন্ডার 21 চিলড্রেন। সেক্ষেত্রে ভাই বোনের বা F4 ক্যাটাগরি আসলে আগামী বছর জুন জুলাইয়ের দিকে থেকে শুরু হতে পারে এমন কথা বলছেন। যদি আপনি আমাদেরকে কোনো আপডেট দিতে পারেন। আমি মানে স্পেসিফিকভাবে এ ধরনের আমার কিছু জানার নাই যে আগামী বছর শুরু হবে বা এখনো যে চলছে না, এমন কোনো তথ্য আমার কাছে নাই। আমি শুধু বলবো ওই যে আপনি বললেন যে বিভিন্ন আপডেট মানে মানুষের জানা থাকা উচিত। একটা কথা মনে রাখবেন যে কেউ যদি সিটিজেন হয়ে থাকেন, তার যদি ভাই বোন থাকে, কালকের মধ্যে অ্যাপ্লাই করবেন। হোয়াই? যে কোনো বিলে এখন যেই অবস্থা চলছে, একটু সুযোগ পেলেই, যেমন এই ওবামার সময় যে বিলটা হাউসে পাশ করা আছে সেটার মধ্যে কিন্তু ভাই বোন ক্যাটাগরি উঠে দেওয়া হয়েছে। সুতরাং একটা সুযোগ আছে, যদি অ্যাপ্লাই করা থাকে হয়তো বলবে যে উনি টাকা পয়সা দিয়ে অ্যাপ্লাই করেছে, ওনাদেরটা চলে যাক, মানে যারা অ্যাপ্লাই করে নাই তাদের আর অ্যাপ্লাই করতে দেওয়া হবে না। তো যে কোনো এই যে নেগোসিয়েশনে মানে এটার বিপক্ষে থাকে কিছু, পক্ষে থাকে কিছু, এটার যদি কারো উপরে খড়গ নেমে আসে, এটা হচ্ছে এই ভাই বোন ক্যাটাগরির উপরে আসবে যদি আসে। তো ফলে যারা অ্যাপ্লাই করেন নাই এখনো, হ্যাঁ, তারা যেন অতি শীঘ্র অ্যাপ্লাইটা করে দেন। রাইট, কারণ যদি আইন প্রণীতই হয়ে যায় সেটি হয়তো ব্যাকডেট কভার করবে না, কিন্তু ভবিষ্যৎটি কভার করতে পারে। যাই হোক, টেলিফোনে চলে যেতে চাই। দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, বলুন কেমন আছেন? আছি, ভালো আছি আপা। আপা একটা প্রশ্ন করতে চাচ্ছি আপা, আমি গ্রিন কার্ড হোল্ডার। জি। আমি আমার ছেলেকে বাংলাদেশ থেকে বিয়ে করাতে চাচ্ছি আপা। এখন কি আমার ছেলে বউ নিয়ে আসতে পারবে আপা? কতদিন লাগবে? ছেলের বয়স কত? 21 বছর আপা। জি জি, অ্যাটর্নি এম মিজানুর রহমান। হ্যাঁ, গ্রিন কার্ড হোল্ডার মানে প্রথম কথা হচ্ছে যে এই বিয়ে যদি শুধুমাত্র গ্রিন কার্ড পাওয়ার জন্য করা হয় তাহলে এটার জন্য সমূহ বিপদ আছে। হ্যাভিং সেড দ্যাট, মানে কারণ বিয়ে এখনো হয়নি, সাধারণত বিয়ে হয়নি, সে ব্যাপারে আমরা আলাপ করি না। আচ্ছা, তো যদি ভালোবাসার ভিত্তিতে, শ্রদ্ধার ভিত্তিতে বিয়ে হয় এবং উনি যদি গ্রিন কার্ড হোল্ডার হন, তাহলে ওই স্পাউস আনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে কত দিন লাগবে। হ্যাঁ, তো যদি গ্রিন কার্ড হোল্ডার পিটিশনার হয় তাহলে এটা প্রেফারেন্স ক্যাটাগরিতে, হ্যাঁ, F2A, তখন খুব মানে একটা সময় ইভেন 5 বছরও লাগতো এটা কারেন্ট হতে। এখন ওই অবস্থা না, ইভেন কয়েক মাসের মধ্যে এটা কারেন্ট হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে, সেই অবস্থাটা আছে। সুতরাং এবং তারপরে হচ্ছে কনসুলার প্রসেসিংয়ে যতখানি সময় লাগে, এই হচ্ছে সিচুয়েশন। বুঝতে পেরেছি। ঠিক একই রকম F2A ক্যাটাগরি নিয়ে একটি প্রশ্ন করেছেন মোহাম্মদ সোহেল আশরাফি। তিনি বলছেন যে তার ওয়াইফের জন্য তিনি 2019-এ F2A এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন। এখন ইন্টারভিউর জন্য 5 বার 60 ডেজ করে 5 টাইমস করে তাকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ইন্টারভিউ কবে হতে পারে তিনি এখনো জানেন না। 5 বার 60 ডেজ করে টাইম বাড়ানো হয়েছে। হ্যাঁ, এবং এগুলার কোনো গ্রামার নেই, এটা কবে হবে এই ধরনের কোনো মানে শিওর করে বলা যাচ্ছে না। আমরা শুধু একটাই বলবো, যদি এরকমের অস্বাভাবিক দেরি হয়, আপনার রিকোর্স আছে, আপনি ফেডারেল গভর্নমেন্টকে সু করতে পারেন, করে ফেডারেল কোর্টের মাধ্যমে প্রেশার দিয়ে গভর্নমেন্টকে মাস্ট এডজুডিকেট করতে হবে, এই ধরনের প্রেশার দেওয়া যায়। ও ছাড়া ওই পত্র লিখিয়া, হ্যাঁ, তাদেরকে রিকোয়েস্ট করা, এগুলো ওই লাভ লেটার ছাড়া আমি কিছু বলি না। ওকে, এখন ধরেন এরকম হাজার হাজার কেস পেন্ডিং
হাজার হাজার কেস ডিলে রয়েছে, সু করে কয়টা কেস আগানো সম্ভব হবে? আমরা সব কেস এভাবে নেই না। Okay. মানে একটা রিজনেবলনেস ব্যাপার আছে। কিছুদিন ওয়েট করা এক জিনিস, আর বছরের পর বছর করা এক জিনিস। ওইটা কেস বাই কেস হিসেবে আমরা মনে করি। কারণ যদি আমরা ফ্রিভিলাস কেস করি, মানে এই যে ধরনের অবস্থায় বললেন, ওইরকম যদি আমরা কিছু করি, যে একটা রিজনেবল অ্যাজ অ্যান অফিসার অফ দ্য কোর্ট আমরা না বুঝে শুনে যে যেটা করা উচিত না ওটা করি, তাহলে আমাদের উপরে স্যাংশন হতে পারে। সুতরাং ওইটা অবস্থা ভিত্তিতে সব ধরনের কেস আমরা এটাতে করি না। কারণ এটা শুধু ওই ক্লায়েন্টের যে এটা হবে না শুধু ওইটুক না, আমার নিজের যে আমার অ্যাজ অ্যান অ্যাটর্নি আমার যেই লাইসেন্সের যে যোগ্যতা রাখতে হয় সেটার উপর আঘাত আসবে। ওকে, তাহলে তো এটা খুবই গুরুতর বলা যায়। টেলিফোনে দর্শক কে রয়েছেন? দর্শক কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি নাসির বলছিলাম নিউ জার্সি থেকে। জি, আমার অ্যাকচুয়ালি দুইটা কোশ্চেন। আমার ওয়াইফের গ্রিন কার্ড এক্সপায়ার হয়েছে জুলাই 13 তারিখে 2021-এ। তো আমি তার 3 মাস আগে তার কন্ডিশন রিমুভ করার জন্য আমি অ্যাপ্লাই করছি। তো তারা মেইল করে তারা একটা পেপার দিয়েছে যে তারা এক্সটেন্ড মানে 18 মান্থ আমরা ট্রাভেল বা কাজ করতে পারবো এরকম একটা পারমিশন দিছে। এখন আবার আমি লাস্ট উইকে আবার একটা মেইল পেলাম, এখানে তারা আরো বাড়াইছে যে 24 মান্থ যে কন্ডিশন, মানে ওই ব্যাপারটা আমরা মানে ট্রাভেল করার জন্য এরা আরো 6 মাস বাড়াইছে। এখন আমার কোশ্চেন হচ্ছে ওরা কেন বাড়াইতেছে? এটা কি আরো টাইম লাগবে গ্রিন কার্ড পাইতে? জি। আর আবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার ওয়াইফের 3 বছর হইলে কি আমি ওর জন্য কি সিটিজেন অ্যাপ্লাই করতে পারবো, না আমার ওই গ্রিন কার্ডের জন্য ওয়েট করতে হবে? জি, অনেক ধন্যবাদ। বিউটিফুল। আজকে আমাদের প্রশ্ন মানে সাবজেক্টের সাথে মিলিয়ে জি। প্রশ্ন পাওয়া গেছে। হ্যাঁ, তো ওনার গ্রিন কার্ড আছে, শেষ কথা। মানে উনি কবে গ্রিন কার্ড পাবে না, ওনার গ্রিন কার্ড আছে। যতক্ষণ পর্যন্ত একজন ইমিগ্রেশন কোর্টে ইমিগ্রেশন জাজ মারফত ওনার গ্রিন কার্ড না নেওয়া হয়, এবং যতক্ষণ পর্যন্ত এই যে পেন্ডিং আছে এক্সটেন্ড করতেছে বা যে ওনার গ্রিন কার্ড আছে, ওনার যদি ইভেন দেশে যেতে হয়, ওনার কাজ করতে হয়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওনার যদি ওইটা ইভেন শেষও হয়ে যায়, ওই যে 24 মাস শেষ হয়ে গেছে, কিছু নাই, উনি মানে ওনার নিকটস্থ ইমিগ্রেশন অফিসে যাবেন, পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট নিয়ে যাবেন, অ্যাটলিস্ট যেটা 6 মাস বা তার বেশি ভ্যালিড আছে, এক্সপায়ার করেনি, এবং অবস্থাটা বুঝিয়ে উনি ওখানে স্ট্যাম্প করিয়ে উনি ওইটা দিয়ে দেশে আসতে যেতে পারবেন। মানে আপনি ট্রাভেল ডকুমেন্টসটা আপনার দরকার হবে, ওইটাই ধরেন গ্রিন কার্ড, রাইট? হ্যাঁ, এগুলো একটা। আরেকটা প্রশ্ন কি ছিল ওনার? আরেকটি প্রশ্ন ছিল, তার 3 বছর। হ্যাঁ, উনি 3 বছর হলেই সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এটার অ্যাডজুডিকেশন হবে না যতক্ষণ পর্যন্ত ওই কন্ডিশনটা রিমুভ না হয়। রাইট। তবে আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে প্রত্যেকটি ক্যাটাগরিতেই কিন্তু সব কিছুতে অনেক টাইম লাগছে, কারণ ইমিগ্রেশন ডিপার্টমেন্টের প্রায় 60% ওয়ার্কার এখনও কাজে ফেরেনি কোভিড-19-এর কারণে। ফলে একটা স্থবিরতা কিন্তু চলছে, ফলে প্রতিটি ক্ষেত্রেই বিলম্ব হচ্ছে। তারা বারবার করে সময়ে বাড়াচ্ছে, এতে ঘাবড়ানোর কিছু নেই, বরং একটু অপেক্ষাই করতে হবে ধৈর্য নিয়ে আর কি। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আপা, আমি ফ্লোরিডা থেকে রুকসানা বলছিলাম। জি। সো আমার প্রথম কোশ্চেন, আমি সিটিজেন হওয়ার পর আমার আম্মার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তারপর উনি 2018-এ আসছে। আসার পর আমার আন্ডার 21 আমার এক বোনের জন্য অ্যাপ্লাই করছি, সেটা ছিল 2018-এর অক্টোবরে। তার মধ্যে আমি রিসিপ্ট লেটারও পাই। তার 3 মাস পরে 2020 আই থিঙ্ক অ্যারাউন্ড ফেব্রুয়ারিতে ওরা এডিশনাল এভিডেন্সের জন্য আমাকে চিঠি পাঠায়। আমি তাদের প্রত্যেক যা যা রিকোয়ারমেন্ট ছিল সবকিছু পাঠাইছি। আনটিল নাও ওই কেসটা অ্যাপ্রুভ হয়নি এখনো। এখন আমি কি করব? জি। এটা সরি, জি, হ্যাঁ, আপনাকেই বলতে বলছিলাম, বলুন। হ্যাঁ, এটা পেন্ডিং আছে এবং ওরা মানে সময় নিতেই পারে, এবং এগুলা মানে এটা এমন কোনো বিশেষ দেরি হচ্ছে না বলে আমি মনে করি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, এটা যদি সো কল্ড অ্যাপ্রুভাল আপনি পানও,
আপনি সিটিজেন হিসাবে আপনার বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেটা অ্যাটলিস্ট মানে বর্তমান অবস্থায় 12 থেকে 13 বছর লাগবে এটা কারেন্ট হতে, মানে অ্যাপ্রুভাল হয়ে গেল। কারেন্ট হওয়ার পরে তারপরে, এবং আপনি একটু খেয়াল রাখবেন ভিসা বুলেটিনে যে কোন ডেটটা ওরা এখন প্রসেস করছে। তারপরে ওরা যদি যোগাযোগ না করে আপনি যোগাযোগ করবেন, কারণ ওরা যদি যোগাযোগ করে আপনাকে না পায়, আপনার যদি অ্যাড্রেস বদলানো থাকে এবং একটা বছর যদি আপনি কোনো যোগাযোগ না করেন, তাহলে এই যে 12-13 বছর ওয়েট করলেন, এই যে হোল পিটিশনটা এটা ডিসকার্ডেড হয়ে যাবে, মানে আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে। আপনি এই যে 12টা বছর নষ্ট করলেন ওটা আপনি আর ফিরে পাবেন না যতই লেখালেখি করেন। কিন্তু এই দর্শক বলছিলেন যে তার আন্ডার 21 সিস্টার, মানে আন্ডার 20, মানে ভাই বোনের আবেদনের সঙ্গে বয়সের কি কোনো সম্পর্ক আছে? না, রাইট, সেটাই আমি জানতে চাচ্ছিলাম। এবং এইখানে এই কথাটা এই জন্য গুরুত্বপূর্ণ যে উনি যখন ওনার মার জন্য অ্যাপ্লাই করেছেন, এটা একটা আরেকটা জিনিস যেটার জন্য আপনারা লবিং করতে পারেন, সেটা হচ্ছে একটা ছোট বাচ্চা মেয়ে, মানে ও রয়ে গেছে, মানে ইমিডিয়েট রিলেটিভ কেসে কোনো ডেরিভেটিভ হয় না। মানে যদি আপনি ধরেন আপনি গ্রিন কার্ড হোল্ডার বা সে আপনি সিটিজেন, আপনার বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, ওই বোনের হাজবেন্ড তারপরে বাচ্চা কাচ্চা সবাই মানে এক পিটিশনের আন্ডারে চলে আসবে। কিন্তু যদি আপনি সিটিজেন, আপনি আপনার বাবা মার জন্য, হ্যাঁ, আপনি স্পাউসের জন্য অ্যাপ্লাই করলেন, বা আন্ডার 21 বাচ্চা কাচ্চার জন্য অ্যাপ্লাই করলেন, আনম্যারিড যারা, তাদের আর ওই অন্য কেউ, ওই যে মার যে ছোট বাচ্চা যে আপনার বোন, তার জন্য আপনি ওই পিটিশনের আন্ডারে আনতে পারবেন না। সেই জন্য ওই অবস্থাটা, করোনা অবস্থাটা হয়েছে। বুঝতে পেরেছি। শিমুল পায়েল একটি প্রশ্ন করেছেন যে তার 2019-এ ভিজিট ভিসায় নিউ ইয়র্কে এসেছিলেন, তার সোশ্যাল সিকিউরিটি ওয়ার্ক পারমিট আছে, কিন্তু তাদের এখনো ইন্টারভিউর জন্য কল করেনি। তিনি এখন কি করবেন? ওটা বোধহয় মানে শুধু এসেছেন না, আসার পরে উনি 2019-এ ভিজিট ভিসায়, মানে ভিজিট বিষয়ে সে অটোমেটিক আপনি ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি এগুলো পাওয়ার কথা না। মানে আমি গেস করতে চাচ্ছি না, উনি হয়তো কোনো একটা জিনিস অ্যাপ্লাই করেছেন, যেমন আমি বলছি না যে উনি এটা করেছেন অ্যাসাইলাম, উনি অ্যাসাইলাম করেছেন এবং তারপরে একটা সময়ের পরে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবেন। ওয়ার্ক পারমিট পেলে আমি 2-1জনকে চিনি যারা আমাকে বলছিলেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন, এখানে এসে ভিজিট ভিসায়, এখানে এসে সোশ্যাল সিকিউরিটিও করেছেন, আবার ওয়ার্ক পারমিট না, শুধু সোশ্যাল সিকিউরিটি করেছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট করেছেন। তারা কিভাবে তারা কিন্তু ইমিগ্রেশনের জন্য আবেদন করেননি। প্রথম কথা হচ্ছে যে আনসার ইজ নো। ওনারা হয়তো পেতে পারেন, ট্যাক্স আইডি নাম্বার পেতে পারেন, কিন্তু সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ট্যাক্স আইডি নাম্বারই বা কিভাবে, যদি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকে, মানে কিভাবে করে এটা সম্ভব? হ্যাঁ, আপনি যদি কোনো না কোনোভাবে ইলিগালি হোক কাজ করে আপনি ট্যাক্স দিতে চান, ওই ট্যাক্স আইডি পাওয়া যায়, কিন্তু সোশ্যাল সিকিউরিটি কার্ডটা এখন আর অটোমেটিক দেয় না। অনেক ইনফরমেশন হয়তো আমাদের কাছে নাই, উনি কি অ্যাপ্লাই করেছেন বা কিভাবে পেয়েছেন। কোনো একটা কিছু অ্যাপ্লাই করলে, যেমন অ্যাসাইলাম যদি ফাইল করেন বা অন্য কোনোভাবে যদি ওয়ার্ক পারমিট পায়, তখন আপনার এই যে ড্রাইভিং লাইসেন্স কি সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এই জিনিসগুলো আসে। এখানে কিছু ইনফরমেশন গ্যাপ আছে। বুঝতে পারছি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, আমি আমার আব্বার জন্য অ্যাপ্লাই করছিলাম, সব ডকুমেন্ট গুলো আমি সাবমিট করে ফেলছি, সাথে স্পন্সরও দিয়ে রেগুলার পুলিশ ক্লিয়ারেন্স সবগুলা দিয়ে সাপোর্ট করছি। তো এখন 3 মাস উপরে হয়ে গেছে, এখন আমার ডকুমেন্ট গুলা কোয়ালিফাই করতে বলি এখনো পর্যন্ত কোনো ইমেইল আমি পাই নাই। বুঝতে পেরেছি, এখন আপনি কি করবেন? 3 মাসের মতো হয়েছে, বাবা মার জন্য আবেদন করেছেন, কিন্তু ডকুমেন্টস কোয়ালিফাইড হয়েছে কিনা তিনি এখনো জানেন না। না এটা না, তাহলে সব স্পন্সর দিয়ে দিচ্ছি আর কি, 3 মাস হয়ে গেছে আর কি। ওকে, হ্যাঁ, এখন মানে কিছু জানায় না আমার ডকুমেন্ট গুলা কি কোয়ালিফাই হয়েছে কিনা না। এগুলো খুব ভয় পাওয়ার কিছু নয়, 3 মাস এমন কোনো বিশেষ সময় না। এবং এগুলা ইনশাল্লাহ, মানে আমি মনে করি যে আপনি যেহেতু দিয়েছেন, হয় আপনি বুঝে শুনে দিয়েছেন বা কারো সাহায্য নিয়ে করেছেন এবং ওনারা দেখে শুনেই করেছেন, ভয়ের কিছু নাই। এটা এমন কোনো বেশি দিন যায় নাই যার জন্য মানে আপনি কনসার্ন হতেই পারেন, কিন্তু ওয়ারিড হওয়ার কিছু নাই। জি, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন?
দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম বুরহান, আমি মিশিগান থেকে বলছি আর কি। জি বলুন। আমার বোনের লাগে অ্যাপ্লাই করছি 2006 আর দেখুন 2019 ডিসেম্বরে আমার বোনের বিচার বিষয় লাগে সবকিছু দেখা আপনার কথা হয়েছে। আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না। আচ্ছা, ও আমার বোনের লাগি অ্যাপ্লিকেন্ট 2006 এ, জি তবে 2019 দেখা হয়েছে আর কি। বিচার ফিস সব কিছু নিয়ে গেছে, আজ পর্যন্ত কোনো হয় না কি, ইন্টারভিউ ডেট ও না। প্রথম দিলা যে 120 ডেজ, এখন বর্তমানে 60 ডেজ এভরি টাইম হয়। আমি ওয়েট করি আর কি। আর বিশেষ মানে করে আমার বাগ নিয়ে আপনি আপনার বোনের 21 ওভার হইতা ওটা লাগি একটু আপনি আপনার বোনের জন্য 2006 সালে আবেদন করেছেন এবং 2019 সালে অ্যাপ্রুভড হয়েছে, তাই কি বলেছেন? না 2000 জয় জয় ওকে, 2019 সালে অ্যাপ্রুভড হয়েছে। এখন আপনার প্রশ্নটি কি? না ফিসও নিছেন কি, বিচার ফিস সহ নিছেন কি, এখন আমরা কি করা যায় আর কি। ওকে জি বুঝতে পেরেছি। প্রতি 60 ডেজ খালি ওয়েট করা লাগে আর কি। এখন কি করা যায়? খুবই আপনি দুঃখজনক, কিছু ওয়েট করার করতে নেই আসলে। থাকেন, আপনি মানে কাভার্ড আপনারটা। এখন ওই সময় যারা অ্যাপ্লাই করেছিল 2006-এ তাদেরটা এখন কারেন্ট আছে, এবং ওই যে ফিস যেহেতু দিয়েছেন তার মানে আপনাদের মধ্যে যোগাযোগটা হচ্ছে, প্রসেসিংটা চলছে। সুতরাং আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনি শুধুমাত্র মানে মানে আপনি যদি কোনো সম্ভব থাকে, ওদের ফোন নাম্বার আছে, ওদের ইমেল অ্যাড্রেস আছে, আপনি ওদের সাথে একটু যোগাযোগ করেন। যে কাগজপত্রগুলো আপনি পেয়েছেন ওর মধ্যে একটা ফোন নাম্বার আছে, মানে সামহাও আপনি ওদেরকে জানান দেন যে আপনি এখানে আছেন, আপনি এটা প্রসেস করতে চাচ্ছেন এবং আপনার কাজ চলছে। আমি যা দেখতে পাচ্ছি, হ্যাঁ আপনার এই কাজ চলছে এবং আপনারটা অলরেডি কারেন্ট হয়ে গেছে এবং ফিজ নিয়েছেন, মানে তারা যোগাযোগ করেছে, আপনিও যোগাযোগ করেছেন। এখানে আমি কোনো ভয়ের কিছু দেখছি না। আপনি যাদের সাথে কাজ করছেন, হ্যাঁ উনি যেই হোক, হ্যাঁ যে ভাই বা বোনের সাথে কাজ করছেন, ওনাকে গিয়ে একটু বলেন, এবং আমি কোনো এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছি, একটু অপেক্ষা করতে হবে। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য এবং দর্শকদের প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনারা ভালো থাকবেন। জি, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।